বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড পরিস্থিতি উন্নতির দিকে, মৃতের সংখ্যা কমতে শুরু করেছে, আক্রান্তের সংখ্যাও কমছে এবং সেই সঙ্গে পরীক্ষার বিপরীতে শনাক্তের হারও কমতে শুরু করতেছে। নিঃসন্দেহে যতটা পরিস্থিতি খারাপ হবে ধারণা করা হয়েছিল বা বিশেষজ্ঞরা ধারণা করছিলেন, সেই পরিস্থিতি এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, বরং টিকার আগমনের সঙ্গে সঙ্গে টিকা আসতে শুরু করেছেন। বাংলাদেশ টিকা উৎপাদন করবে। সামনের দিনগুলো অন্তত কোভিড মুক্ত দিন বা কোভিডের সঙ্গে খুব বড় একটা লড়াই করতে হবে বলে মনে হচ্ছে না। যদিও ডেঙ্গু পরিস্থিতিটাকে খানিকটা খারাপ করে তুলেছে, তবে কোভিড থেকে স্থায়ী মুক্তি বা দীর্ঘমেয়াদী মুক্তিটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর এবং সেই পথ ধরেই বাংলাদেশের অর্থনীতির চাকাও ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে অনেকেই মনে করেন। কোভিড বাংলাদেশের অর্থনীতিকে অনেকখানি বিপর্যস্ত করেও মনে করা হয়েছে, কিন্তু সরকার প্রথম থেকেই জীবন জীবিকার ভারসাম্য বজায় রাখবার যে চেষ্টা করেছে, সেই চেষ্টা অনেকখানি সফল হয়েছে বলেই বিশেষজ্ঞদের ধারণা। পরিস্থিতি কেমন ছিল আর পরিস্থিতি এখন কেমন, সামনে কী করণীয়, বিশেষ করে ব্যবসা বাণিজ্যকে আরও গতিশীল করবার জন্য যে ক্ষতি হয়েছে সেটিকে পুষিয়ে তুলবার জন্যে, সেই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করবার চেষ্টা করব। দুজন ব্যবসায়ী নেতা আমাদের সঙ্গে রয়েছেন। আমার বায়াবাল সাতসান ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিসিসির সাবেক সিনিয়র সহসভাপতি এবং বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলালুদ্দিন। আমার ডানে রয়েছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন বিকেএমই এর সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হাতেম। স্বাগত আপনাদের দুজনকে। তৃতীয় মাত্রা আমি হেলালুদ্দিন, আপনার কাছ থেকে শুনতে চাই যে পরিস্থিতি অনেকেই যেমনটা ধারণা করছিলেন খুব খারাপ হবে, যদিও আপনি আপনার সঙ্গে আমার আগের কথোপকথনের স্মৃতি যদি স্মরণ করি তাহলে খুব একটা খারাপ হবে এরকম মনে হয়নি আপনার কাছে। সো পরিস্থিতি এখন কোভিড পরিস্থিতি ঘুরে দাঁড়াচ্ছে ভালোর দিকে, অর্থনীতি কতটা ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হচ্ছে? জি, দেখেন, আপনি যদি এভাবে খেয়াল করেন যে আমাদের সেই 2020 সালের মার্চ থেকে শুরু করে সবচেয়ে কঠোর লকডাউন ছিল কিন্তু গত জুলাই মাসে, এবং জুলাই মাসে সত্যিকার অর্থে কঠোর বলতে বাংলাদেশে কখনোই না, লকডাউন, প্রথম স্লটটা কঠোর লকডাউন বলা হয়েছে, না, প্রথম স্লটটা তুলনামূলকভাবে আপনি যদি ওইভাবে তালিকা করেন, কারণ ঈদের সময় বা অন্যান্য সময় যে ছোটাছুটি হয়েছে বা গার্মেন্টসকে কেন্দ্র করে সব মিলিয়ে খুব একটা, কিন্তু না, এই জুলাই মাসে যদি গত জুলাই মাসটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে অন্য যে কোনো বিধিনিষেধের চাইতে এটা খুব কঠোরভাবে প্রতিপালিত হয়েছে। এবং আমরা যে কথাটা বারবার বলছিলাম যে আসলে বিজ্ঞান তো অবশ্যই বিজ্ঞান, অস্ট্রেলিয়ার বিজ্ঞানের সঙ্গে বাংলাদেশের বিজ্ঞান মিলবে কিনা। অস্ট্রেলিয়ার টোটাল মহাদেশের লোক হচ্ছে 2.5 কোটি, আর ঢাকা শহরে থাকে 2.5 কোটি। তো সেই ক্ষেত্রে এই 10 ফিট বাই 10 ফিট ঘরের মধ্যে 10 জন বা 12 জন নির্মাণ শ্রমিক অথবা ডে লেবার ঘুমায়। তো যখন আপনি এদেরকে একত্রে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন, তো ওখানে তো যে আমরা কাঁঠাল জাগ দিতাম, আম জাগ দিয়ে পাকাইতাম, কলা জাগ দিয়ে পাকাইতাম, এটা জাকের মতো তো অবস্থা হয়েছে যে প্রত্যেকে তখন দেখলাম আমরা যে প্রচণ্ডভাবে মানুষের কোভিড হইতে শুরু করলো, এবং যে পরিবারে ঢুকলো একবার শিশু বাচ্চা থেকে শুরু করে বড়দের প্রত্যেকের কিন্তু একবার হয়ে গেল কোভিডটা। এবং এইটাই আমি এই কথাই বারবার আমরা বলতেছিলাম যে না, আমাদেরকে ছেড়ে দেন, ছেড়ে দিলে যেটা হবে মানুষের সাহসটা হবে। একটা জিনিস হচ্ছে কি, এই যে অস্ট্রেলিয়া যেটা হয় বা নিউজিল্যান্ডে যেটা হয় বা অন্য পৃথিবীর দেশে যেটা হয়, সেখানে একজন মানুষের থেকে এমনি দূরত্ব অনেক বেশি থাকে, আর আমাদের তো একদম গা ঘেঁষা হয়ে যায়। আমাদের দেশে নাকি সবচেয়ে বড় পর্যটন হচ্ছে মানুষ কিভাবে চলাচল করে এটা দেখার জন্য পৃথিবীর বহু দেশ থেকে আসে, যে মানুষ দেখতে হলে যে বাংলাদেশে আসে। গুলিস্তানে এক লোক নাকি এরকম তার পর্যটনে এক ভদ্রলোকে দাঁড় করা দিয়েছে, সে নাকি আশ্চর্য গেছে এইভাবে কিভাবে মানুষ চলাচল করছে, কারোর সঙ্গে কারো ধাক্কা লাগছে না। আমি যে জায়গাটা আসতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আসলে আমাদের কাছে মনে হচ্ছে আমরা তো আসলে বিশেষজ্ঞ না বা অন্য খুব বেশি জানলেওয়ালা লোকও না, কিন্তু প্রকৃতির কাছ থেকে আমরা যেটুকু শিখেছি সেটা হচ্ছে আসলে এই যে লকডাউনের জন্যে আমাদের মনে হচ্ছে যে সংক্রমণও বাড়ে, মৃত্যু বাড়ে। এবং আপনি দেখেন যতবার আমাদের খুলে দেওয়া হচ্ছিল ততবারই কিন্তু সংক্রমণও কমে এসছে, মৃত্যুর হারও কমে এসছে, আলহামদুলিল্লাহ। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে আমাদের যে ক্ষতিটা হয়ে গেছে এটা তো আর তুলবার কোনো সুযোগ আমাদের এই মুহূর্তে নাই। কিন্তু কিরকম ক্ষতি হয়েছে এরকম অ্যাসেস করেছেন আপনারা? আপনি ধরেন যে আমরা যদি এইভাবে ধরি যে আমাদের 56 লক্ষ ক্ষুদ্র প্রতিষ্ঠান, আপনি আপনার সেক্টরের কথা বলছেন? হ্যাঁ জি, 56 লক্ষ ক্ষুদ্র প্রতিষ্ঠান। তো সেখানে যদি আপনি ধরেন প্রতিদিন একটা লোক 20,000 টাকা বিক্রি করে অ্যাভারেজ গড় ধরি, তার 10% যদি প্রফিট হয় তাহলে প্রতিদিন আমাদের শুধু প্রফিটের লসটা হচ্ছে 1,000 কোটি টাকা। এখন তো আমাদের পুঁজি শেষ হয়েছে, আমাদের দোকান ভাড়া থেকে শুরু করে আমাদের ইলেকট্রিক বিল থেকে শুরু করে সমস্ত কিছু সামগ্রিকভাবে বন্ধ ছিল কতদিন সেটির আমাদের 270 দিন বন্ধ ছিল আউট অফ 536 দিনের মধ্যে।
মধ্যে 270 দিন কিন্তু আমরা বন্ধ রাখছি, অর্থাৎ একটা বিশাল সময় কিন্তু আমাদের দোকানপাটগুলো বন্ধ ছিল, ক্ষুদ্র প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। এখন এখানে হাতে ভাই আছেন, গার্মেন্টসের যে সুবিধাটা আছে সেটা কিন্তু আমাদের সেই সুবিধাটা নাই। সুবিধাটা হচ্ছে যে আমাদের দিন আনতে হয়, দিন খেতে হয়। একটা একেবারে ক্ষুদ্র ব্যবসায়ী যে রাস্তায় হকারি করে বা রাস্তায় ডাব বিক্রি করে, ফল বিক্রি করে, এরা হয় কি সকালবেলা বের হয় কিন্তু যে 500 অথবা 700 টাকা তার টার্গেট নিয়ে, যে এটা হইলেই সে কিন্তু পরিবার নিয়ে ভালোভাবে থাকতে পারে। বাট সেই পুঁজিটাও কিন্তু, সেই চেষ্টাটাও কিন্তু ওরা করতে পারে, সেই পুঁজিটাও ছিল না। এবং আমি যখন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলাম, বারবার বলছিলাম যে তো এদেরকে যদি আমরা মানে দ্রুততম সময়ের মধ্যে আমরা নগদ টাকা দিতে না পারি, তাহলে এরা কিন্তু আসলে অড জবে চলে আসবে, এবং অড জবে চলে আসলে দেশে চুরি, ডাকাতি, রাহাজানি এগুলো বেড়ে যাবে। এবং আপনি দেখেন আজকে একটা জিনিস ভাগ্যের বিষয় হচ্ছে এইটুকু যে আসলে আমাদের মানে ব্যবসায়ীরা আমাদের মধ্যে একটা ঐক্য আছে। কিন্তু আপনি এখন আমি মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে ডাব বিক্রি করতো সে কিন্তু ওই জায়গায় ডাব বিক্রি করছে, যে ফল বিক্রি করে সে ওই জায়গায় ফল বিক্রি করছে। আমি জিজ্ঞেস করি, আমরা কিছু লোককে ক্ষুদ্র ঋণ দিয়েছি, তো ওদেরকে মাঝে মধ্যে জিজ্ঞেস করি যে তুমি যে এই গত এতদিন বন্ধ ছিল, তুমি এইখানে আবার এই ব্যবসাটা করতেছো কীভাবে? বলে ভাই আমরা এখন যেটা করি, আমরা বাকি নিয়ে আসি, বাকি নিয়ে এসে 10 টাকাটা আমাকে 15 টাকাতে কিনতে হয়। আমি সন্ধ্যার পরে আমি আজকের বিক্রির টাকাটা দিয়ে দিই, হ্যাঁ, আমার লাভটা আমি নিয়ে নিই, পরের দিন আবার আমাকে ওর কাছ থেকে বাকি আনতে হয়। এবং এইভাবে ওরা কিন্তু চলছে এখন। এবং আমাদের বিভিন্ন বাজারে কিছু সুদে টাকা দেয়, যে আপনি 10,000 টাকা নেবেন, সন্ধ্যার পরে 10,000 টাকা ফেরত দেবেন, প্লাস আরও 500 টাকা ফেরত দেবেন সঙ্গে। এই যে বিষয়গুলো, এইগুলো করে কিন্তু আমরা মোটামুটি ম্যানেজ করছি। তারপর ক্ষুদ্র ঋণের কথা যেটা বলছিলেন, ক্ষুদ্র ঋণ যেটা আমরা করছি সেটা কে দেয়? আমরা আইএফআইসি ব্যাংক থেকে অনেক চেষ্টা বলেছিলেন, হ্যাঁ, 5,000 ব্যবসায়ীকে আমরা সর্বোচ্চ 50,000 টাকা করে ঋণ দিয়েছি প্রধানমন্ত্রী প্রণোদনা প্যাকেজ থেকে। এইটার একটা উদাহরণটা বলি আপনাকে, মানে এইটা হচ্ছে আমরা যে দিতে পারি, ব্যাংকগুলো যে দিতে পারে, এটা হচ্ছে তার প্রমাণ আইএফআইসি ব্যাংক। যদি বাংলাদেশ ব্যাংক, আমি বারবারই বলি যে বাংলাদেশ ব্যাংক না চাইলে কিন্তু আসলে অতি ক্ষুদ্র ব্যবসায়ীরা ঋণ পাবে না, এবং বাংলাদেশ ব্যাংক বোধহয় চায় না। এই কারণে বলছি, বড় ঋণগুলো কিন্তু তাদের মোটামুটি অলরেডি সবগুলোই ডিসবার্সমেন্ট হয়ে গেছে, হয়নি শুধু ক্ষুদ্র ঋণগুলো। এবং ক্ষুদ্র ঋণের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো চিন্তা ভাবনা নাই, কে পাইলো কে পাইলো না। আসলে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন যে অতি ক্ষুদ্র এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের বা প্রান্তিক মানুষকে কিন্তু ওনারা বেশি দেখভাল করার চেষ্টা করছেন। বাট এই জায়গাগুলো আমার মনে হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক এতই ব্যাকলিপনা করে, ওনারা যদি বলে দিতেন যে যদি তুমি 10,000 কোটি টাকা বড় ব্যবসায়ীদের দাও, তাহলে অন্তত 500 কোটি টাকা তুমি ক্ষুদ্র ব্যবসায়ীদের দিব, অতি ক্ষুদ্র ব্যবসায়ী, তাইলে কিন্তু ব্যাংক ওই রেশিওতে চলে আসতে পারতো। কিন্তু সেই কাজটা ওনারা করেন নাই। আর না করাতে আগামীকালকে একটা সুখবর আছে, আমরা আগামীকালকে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের সঙ্গে আবার একটা এগ্রিমেন্ট করছি, যাতে দরিদ্র ক্ষুদ্র, অতি ক্ষুদ্র না, ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সর্বোচ্চ 50 লক্ষ টাকা মতো ঋণ পায়। সেটা অবশ্য ব্যাংকিং রেটটা একটু বেশি, কিন্তু এই মুহূর্তে আমাদের প্রয়োজন হচ্ছে টাকার। হ্যাঁ, যেভাবে আমাকে যদি টাকার সরবরাহটা করা না যায়, আমি কিন্তু আবার ঘুরে দাঁড়াতে পারবো না, কারণ আমার পুঁজি শেষ, আমার লাভ লোকসান তো শেষই, পুঁজিও কিন্তু শেষ। এবং এই দীর্ঘ সময় দোকান বন্ধ থাকার কারণে তুমি আমাদের যেটা হয়েছে, আমাদের যেমন গার্মেন্টসের কাপড়গুলো, শাড়িগুলো সব নষ্ট হয়ে, অলমোস্ট অনেক শাড়ি নষ্ট হয়েছে, জুতোর সোলগুলো খুলে গেছে, সেগুলো নষ্ট হয়েছে। যারা কসমেটিক্সের ব্যবসা করে, এগুলো আমি অনেকবার বলেছি অবশ্য, ওগুলোর এক্সপায়ারি ডেট থাকে, সেগুলো চলে গেছে। তো তাতে করে আমার পুঁজির সংকটটা কিন্তু ভয়াবহ আকার ধারণ করছে। তো আমরা যদি এইভাবে সব ব্যাংকগুলো একটু এগিয়ে আসে, আমার মনে হয় যে আমরা খুব দ্রুতই আবার ঘুরে দাঁড়াতে পারবো। আমার এখন প্রয়োজন হচ্ছে শুধু টাকার দরকার। আসবো আপনার কাছে মিস্টার মোহাম্মদ হাতেম, একটা আপনার কাছ থেকে শুনতে চাই যে সামগ্রিকভাবে ব্যবসা বাণিজ্য, বিশেষ করে আপনাদের খাতের কথা যদি আমরা বলি, কতটা ঘুরে দাঁড়ান? কারণ কান্নাকাটি ওনারা সবাই অনেকেই বলেন যে আপনারাই বেশি করেছেন, সুবিধাও পেয়েছেন আপনারা বেশি, আবার সংকটটা যেমন লকডাউন করতে দিয়ে সেটাকে শিথিলও করতে হলো অনেকটা আপনাদের প্রয়োজনই বা চাপেই। আপনাদের প্রয়োজন বলতে আমি দেশের অর্থনীতির প্রয়োজনও বলছি, কিন্তু চাপটা আপনাদের দিক থেকে এসছে, সেটি অনেক রকমের সমালোচনা এসছে, আপনারা সেটিতে খুব একটা মাথা ঘামাননি, বাট আপনারাও অটল ছিলেন, সরকারও সহায়তা দিয়েছে। সব মিলিয়ে আসলে পরিস্থিতি কি কতটা ঘুরে দাঁড়াচ্ছে বলে মনে হয়? দেখেন, ধন্যবাদ আপনাদেরকে। হেলাল ভাইয়ের ওই কথাটা সূত্র ধরে আমি শুরু করি। উনি যেটা ক্ষুদ্র ঋণের কথা বলেছেন, আমরা কিন্তু আপনার যদি মনে পড়ে এর আগেও কিন্তু আলোচনায় কথাগুলি বলেছি, বা বিভিন্ন টকশোতে বা পত্রপত্রিকা আমার স্টেটমেন্টে কিন্তু এই ক্ষুদ্র ঋণ নিয়ে আমি অনেক কথা বলেছি। সেখানে যেটা হয়েছে, সাধারণত ওই যেটা বড় ব্যবসায়ীদের কথা বললেন, এই ঋণগুলি ডিসবার্স হয়েছে কারণ বড় ব্যবসায়ীদের সাথে ব্যাংকের একটা গুড রিলেশন অলওয়েজ থাকে, এবং সেই ক্ষেত্রে ওনারা ব্যাংক ক্লায়েন্ট রিলেশনের ভিত্তিতে সেটা কিন্তু হয়ে গেছে। কিন্তু ক্ষুদ্র ঋণ যারা নিবে তাদের সাথে কিন্তু সাধারণত ওই ব্যাংকের সাথে ওই রিলেশনটুকু থাকে না, ফলে
ওই ব্যাংক ক্লায়েন্ট রিলেশনের ভিত্তি করে যে টাকাটা ডিসবার্স হবে সেটা অনেক ক্ষেত্রেই হয় না। আমি নারায়ণগঞ্জে এই ক্ষুদ্র ঋণ বিতরণের যে কমিটি, সেই কমিটির আমি একজন মেম্বার। সেখানে ডিসি সাহেবের নেতৃত্বে প্রায় অনেকগুলি মিটিং হয়েছে, বিভিন্ন ব্যাংক সেখানে আমার সাথে ছিলেন। আমরা অনেকগুলি প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করে দিয়েছি যাদের আসলেই দরকার। তো দুঃখজনক হলো তাদের আমার জানা মতে তাদের অনেকেই পায় নাই, মানে হয়তো 1-2 জন পেয়েছে আর বাকি কেউই পায় নাই। তো এই পরিস্থিতিতে আসলে সেটা যে প্রণোদনার অর্থ যেটা, হ্যাঁ, যেটা ক্ষুদ্র ঋণ, যেটা এই ঋণটা, এটা আসলে এখানে যেটা আমি বারবার বলে আসছি, বাংলাদেশ ব্যাংকের পলিসির মধ্যে কিছু সমস্যা ছিল যার কারণে ব্যাংকগুলি দিতে পারেনি। তো রিসেন্টলি এটাকে হয়তো আরেকটু রিল্যাক্স করে আবারও সুযোগ দিয়েছে। এখন যদি আরও কিছু লোকজন যদি পায় তাহলে হয়তো তারা হয়তো পেতে পারে। মানে আমাদের মধ্যেও কিন্তু আমাদের যে সহযোগী যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি, যেমন ধরেন নিটিং অ্যাক্সেসরিজের বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ পাওয়ার মতো উপযুক্ত, তারাও অনেকে পায়নি। তো আমরা সেগুলি যদি এখন পাই তাহলে তারাও কিন্তু, যেটা হেলাল ভাই বললেন, পুঁজি শূন্য হয়ে গিয়েছে এবং তাদের চলার মতো অবস্থা নেই, সেই জায়গায় অন্তত ঘুরে দাঁড়াবার একটা অবলম্বন তারা খুঁজে পাবে। তো আমরা বরাবরই আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, কারণ তিনি আমাদের সম্পর্কে সব কিছুই জানেন এবং শুরু থেকেই তিনি যেভাবে এই জায়গায় এগিয়ে আসছেন এবং যেভাবে আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছেন, আমরা সেজন্য কৃতজ্ঞতা জানাই। তো আমাদের এখানে আপনারা জানেন যে আমরা গত 1 বছর যাবতই আমরা গত কোভিডের পুরা সময়টাই আমরা টিকে থাকার জন্য আমরা লস দিয়ে অর্ডার নিয়েছি। যে তারপরে বাইরেরা অনেক সময় অর্ডার দিয়েছে, আমরা শিপমেন্ট করেছি কিন্তু পেমেন্ট দেয় নাই, 6 মাস পরে 1 বছর পরে পেমেন্ট দিবে। তারপরেও আমরা বলছি তারপরে তোমরা আমার মালটা অর্ডার দাও এবং মাল নাও, 1 বছর পরে হলেও নাও। তো যার কারণে আমাদের কিন্তু এই সমস্যাগুলি হয়েছে বা আমাদের তারল্যের সংকট তৈরি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে টাকাটা দিয়েছিলেন স্যালারির জন্য, সেটাও আমাদের শ্রমিকদের মধ্যে গিয়েছে। সেটা আবার এখন আবার যে আমরা পরিশোধ করার মতো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি। গত মার্চ থেকে একবার এটা পরিশোধের একটা সময় ছিল। শুরুতেই আমরা বলছিলাম যে এটা 6 মাস পর থেকে দেওয়ার কোনো সম্ভাবনাই তৈরি হবে না, সুযোগ তৈরি হবে না। বর্তমান প্রেক্ষাপটে তো এটা এখনও আবারও যে আমরা এখন পরিশোধ করব সেই সুযোগ নেই। যার কারণে আমরা আবারও অনুরোধ করেছি এটাকে আরও কিছুদিন অন্তত ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হোক। আর এই ঋণ পরিশোধের যে কিস্তি, 18টা কিস্তি আমাদেরকে দেওয়া হয়েছিল। আমরা শুরুতে আবেদন করেছিলাম অন্তত 60টা কিস্তি 5 বছরে, কারণ আমাদের পক্ষে তো এই এত বড় কিস্তি বহন করা প্রতি মাসে আমার সম্ভব না। তো যার কারণে এটা আসলে আমাদের জন্য অত্যন্ত কঠিন। এই ক্ষেত্রে আমরা বলেছি অন্তত 60টা না হোক, অন্তত 36টা কিস্তিও যদি হয়, তারপরেও কিছুটা হলো আমরা হয়তো আমাদের জন্য সহায়ক হবে। জানি না মাননীয় প্রধানমন্ত্রী বা অর্থ সচিব বা অর্থমন্ত্রী মহোদয় ওনারা যদি এই ব্যাপারে একটু সহানুভূতির দৃষ্টি দেন, তাহলে হয়তো অন্তত 36টা কিস্তিতে যদি পরিণত করেন এবং আগামী ডিসেম্বর পর্যন্ত যদি সকল প্রকার কিস্তি পরিশোধটাকে আবারও স্থগিত করে রাখেন, সাথে ইন্টারেস্টও স্থগিত করতে। কারণ আপনি আমাকে ঋণের কিস্তি পরিশোধ স্থগিত রাখলেন, ইন্টারেস্ট স্থগিত রাখলেন, এটা কিন্তু চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকবে, যেটা আমাদের জন্য আরও বোঝা হয়ে আসবে। তো সেই জন্য আমরা বলি যে ঋণের কিস্তি পরিশোধের পাশাপাশি অন্তত ইন্টারেস্টটা ওই মানে ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখা, তাহলে হয়তো আমরা মওকুফ চাইনি, আমরা স্থগিত চাচ্ছি। কারণ মওকুফ বললে অনেক সমস্যা, আমরা মওকুফ চাই না, আমরা স্থগিত চাইছি এই সময়টার জন্য। এরপরে দেখেন আমরা এই বর্তমানে প্রেক্ষাপটে যেটা আমরা সবচেয়ে বেশি সমস্যা ফেস করেছি, আপনারা জানেন সারা বিশ্বে যখন মার্কেটগুলি খুলে দিল, আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকা বা নিউজে মিডিয়াতে দেখেছেন যে ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে, আমেরিকা, ইউরোপের বিভিন্ন জায়গায় স্টোরগুলি খালি ছবি, স্টোর খালি, এই চিত্র আমরা দেখেছি। তো তার মানে বায়ারদের এখন প্রচণ্ড চাপ, যত দ্রুত সম্ভব তাদেরকে যেন আমরা মাল দিই। তো যেই অর্ডারগুলি আসা শুরু করলো, প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু, বিশেষ করে নিটওয়্যারে প্রচুর পরিমাণে অর্ডার কিন্তু এই সময় আসতেছিল বা আসতেছে। কিন্তু এরকম একটা সময়ের মধ্যে হঠাৎ করে সুতার মানে আননেসেসারি একটা এত মূল্য বৃদ্ধি করলো, এটা অনেকটা মনোপলি ব্যবসার মতো বৃদ্ধি করে নিল, যেটা আমাদের পক্ষে তখন এই অর্ডারগুলি ক্যারি করা সম্ভব হয়নি। মানে অযৌক্তিকভাবে এই সুতার মূল্যটা বৃদ্ধি করা হয়েছে। আমরা তারপরও বিটিএমএ বা স্পিনিং মিলের মালিকদের অ্যাসোসিয়েশন, বিটিএমএর নেতৃবৃন্দ সহ শীর্ষ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। ওনারা অবশেষে আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের সাথে বসছিলেন। গত 11 তারিখ বসে ওনারা ঘোষণা দিয়েছিলেন সেদিন যে আজ থেকে কোনো সুতার মূল্য আর বাড়বে না।
আর আমরা বলছিলাম যে এটাকে একটা যৌক্তিক পর্যায়ে নিয়ে আসার জন্য, কারণ আমরা কোনোভাবেই ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে কম্পিটিশন করে বাইরের কাছ থেকে অর্ডার নিতে পারছিলাম না। কারণ ইন্টারন্যাশনাল মার্কেটে সুতার দামের চেয়ে বাংলাদেশের সুতার দাম মিনিমাম কোনো মানে কাউন্ট ভেদে 65-70 সেন্ট থেকে শুরু করে $1, $1.10, 20 সেন্ট পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে ডিফারেন্স। যেখানে সে মনে করেন একটা সুতা, যেমন আমি একটা সুতা ইন্ডিয়া থেকে আনছি, গত এই কয়েকদিন আগে মাল এখনও ঢুকে নেই, আমার হয়তো এই সপ্তাহে মাল ঢুকতেছে ইন্ডিয়া থেকে। আমি $3.15 এই সুতাটা এনেছি ইন্ডিয়া থেকে। বাংলাদেশে এই সুতার দাম $4.20, 25 সেন্ট, কেউ 30 সেন্ট এরকম চেয়েছে। আবার বিভিন্ন কাউন্টের মধ্যে যেমন আমরা যেটাকে আমরা সবসময় আমরা স্ট্যান্ডার্ড ধরি, 30 সিঙ্গেল কাট সুতাকে আমরা একটা স্ট্যান্ডার্ড ধরি, সেই সুতাটারও বাংলাদেশের সুতার দাম $4, 30, 35, 40 সেন্ট পর্যন্ত উঠেছিল। গত 21 তারিখ আমরা বসেছিলাম, বসে সেটাকে $4 সর্বোচ্চ 20-এ আমরা নির্ধারণ করেছি। স্পিনিং মিলের মালিকরা সহ, ওই প্রেসিডেন্ট সহ, বিটিএমের প্রেসিডেন্ট মোহাম্মদ আলী খোকন সাহেব, বিজেএমই, বিকেএমই, বিটিএমএ আমরা সবাই বসছিলাম। বসে আমরা সেখানে $4 সর্বোচ্চ 20 করেছি। সেটাও আন্তর্জাতিক বাজার থেকে অন্তত 60 থেকে 65 সেন্ট বেশি এখনও, এই স্ট্যান্ডার্ড যেটাকে আমরা ধরি সেটাকে। তো এই পরিস্থিতিতে আমাদের পক্ষে ইন্টারন্যাশনাল মার্কেটে কম্পিটিশানে টিকে থাকা খুব কঠিন। তারপর আমরা চেষ্টা করতেছি, অন্তত অর্ডার আছে, প্রচুর অর্ডার আছে, কিন্তু প্রাইস বিট করতে পারছি না। ফলে আমরা অনেক ক্ষেত্রে এখনও লস দিয়ে হলো ধরে রাখতেছি, কারণ বায়ারটাকে যদি ধরে রাখতে পারি তো একটা সময় হয়তো গিয়ে আমরা ঘুরে দাঁড়াবো। এটাই হচ্ছে আমাদের আসলে টার্গেট। তো এই ক্ষেত্রে আমরা আসলেই সরকারের সর্বোচ্চ মহলের আমরা সবসময় সহযোগিতা বা পলিসিগত সাপোর্টগুলি পেয়ে থাকি, কিন্তু এখানে যেটা আমি বারবার বলে আসছি যে আমরা সরকারের এই সর্বোচ্চ মহল থেকে যে আন্তরিকতা বা যে পলিসি সাপোর্টটা দেওয়া হয়ে থাকে বিভিন্ন সময়, এইটার অপমৃত্যু ঘটে ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে। সেখানে গিয়ে ইমপ্লিমেন্টেশন লেভেলে যারা কাজ করেন তাদের অসহযোগিতা, তাদের দুর্নীতি, তাদের মানে বিভিন্ন রকমের না বুঝাও অনেক সময় হয়। তারা বিভিন্ন রকমের পলিসির মধ্যে এমন কিছু ঢুকাই দিচ্ছে, ফলে দেখা যাচ্ছে যে সরকারের যে মূল চেতনা, সেই চেতনাটা ব্যাহত হয়ে যাচ্ছে। এই জায়গাগুলি যদি সরকারের সর্বোচ্চ মহল থেকে, বিশেষ করে আমরা এনবিআর চেয়ারম্যান মহোদয়কে প্রায়ই আমরা বলেছি এবং বলছি এখনও, আমরা বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংকগুলিকে অনুরোধ করেছি ওনারা এই জায়গাগুলি যাতে একটু সঠিকভাবে নজরদারি করেন। আরেকটা জিনিস যেটা হয়, সরকারের সর্বোচ্চ মহল থেকে যখন একটা সিদ্ধান্ত দেওয়া হয়, এটার একটা সার্কুলার হয় অর্থ মন্ত্রণালয় থেকে অথবা বাংলাদেশ ব্যাংক থেকে অথবা এনবিআর থেকে একটা সার্কুলার হয়। যে সার্কুলারটা দেখা যায়, সার্কুলারটা সরকারের সেই পলিসিটাকে বা চেতনাটাকে সঠিকভাবে সেখানে প্রস্ফুটিত হয়নি, এবং সেখানে উল্টা আরও সমস্যা তৈরি হয়ে যায়। যেটা সমস্যাটা কেন হচ্ছে, যেমন সার্কুলারটা করার আগে আমরা যারা প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করি আমাদের সাথে কখনোই আলোচনা করা হয় না, বা আলোচনা করা হলেও আমাদের বক্তব্যগুলি শোনেন ওনারা, কিন্তু শোনার পরেও এরপরে ওনারা যেটা চিন্তা করেছেন ওই আলোকে ওনারা সার্কুলারটা করে ফেলেন। ফলে দেখা যায় যে বাস্তব ক্ষেত্রে গিয়া সেটা ইমপ্লিমেন্টেশন হচ্ছে না। এইগুলি হচ্ছে সমস্যা। আরও শুনবো আপনার কাছে। আমি হেলালুদ্দিন, পরিস্থিতির উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতি হচ্ছে যে এই উন্নতির ধারা যে অব্যাহত থাকবে সেটা কিন্তু বলা যায় না। গত বছরের পরিস্থিতি মানে আক্রান্তের হার তো 5-এর নিচে নেমে এসেছিল, অনেকদিন ছিল, আবার সেটি বাড়লো, 30-এ গিয়ে ঘটলো, এবং পৃথিবীর অনেক দেশে এখন তৃতীয় ঢেউ, চতুর্থ ঢেউয়ের আলামত দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে। তো সামনে যদি পরিস্থিতি আবার খারাপ হয়, তার জন্য কি ধরনের প্রস্তুতি বা আপনাদের ভাবনাটা কি আছে? না, ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে এরপরে পরিবর্তিত পরিস্থিতিতে যে কোনো সিদ্ধান্ত তো আমরা মেনে চলবই, এর তো বিকল্প নাই। যদি এটা খোদা না করে আবার থার্ড ডো এসে বেশি বেড়ে যায়, সেক্ষেত্রে আবার লকডাউন বা আমাদের যদি আবার অন্য কোনো পরিকল্পনা নিতে হয়, সেই ব্যাপারে তো আমরা ডেফিনেটলি সহযোগিতা করবো, এতে কোনো সন্দেহ নেই। যেটা হাতেম ভাই যেটা বললেন, মূল চেতনা, আসলে একটা জিনিস খেয়াল করবেন, মূল চেতনা কিন্তু আমাদের যে রেগুলেটরি বোর্ডগুলো আছে তারা কিন্তু সেটাকে উপর থেকে যেভাবে বলা হয় তারা কিন্তু সেভাবে সেটা ইমপ্লিমেন্ট করে না। উপর থেকে বলতে আপনি নীতি নির্ধারণ, মানে প্রধানমন্ত্রী পর্যায়ে সরকারিভাবে যে বলা হয়, আপনি কয়েকটা জিনিস খেয়াল করলে আপনি দেখবেন যে হঠাৎ করে সুতার দাম বেড়ে গেল। সুতার দামটা বাড়ার কোনো কারণ কিন্তু ছিল না, হঠাৎ করে বেড়ে গেল এবং ওনারা ক্ষতিগ্রস্ত হলেন। বাদ দিলাম সুতার দাম, এবার আসেন তেলের দাম, চিনির দাম, অথবা অন্য জন আপনি এই যে ট্যারিফ কমিশন আমাদের বাংলাদেশের ট্যারিফ কমিশন, ওনারা বসে মূল্যগুলো নির্ধারণ করার কথা। ওনারা এমন মূল্য নির্ধারণ করেন যে ওনারা যে মূল্য নির্ধারণ করেছেন তার চেয়ে কমে বাজারে কিনতে পাওয়া যায়। তাহলে ট্যারিফ কমিশনটা কী মূল্য নির্ধারণ করলো?
বাংলাদেশ ব্যাংকে বলা হলো আপনি দেখেন ই কমার্স কিন্তু দোকানের ওই ট্যারিফ কমিশনের ওনারা যখন রেটটা দেন সেই রেটের সুবিধা নিতে চান না? তা তো নেই, ব্যবসায়ী তো নেবেই সেই সুবিধা, কিন্তু প্রবলেম হচ্ছে প্রতিযোগিতামূলক বাজারে ইচ্ছা করলে সুবিধা নেওয়া যায় না। কারণ তখন দেখা গেলো যে মালের দামটা কমে আসে, হ্যাঁ, যেমন তেলের দাম যদি আজকের বাজারে দেখেন ট্যারিফ কমিশনের মূল্য কত, তার চেয়ে কম দামে বাজারে তেল পাওয়া যাচ্ছে। আর এই কাজগুলো এর জন্য যে আমাদের যে রেগুলেটরি বোর্ড আছে তাদের কোনো জবাবদিহিতা নাই যে কী কারণে কখন তারা কোন সিদ্ধান্তগুলো নিচ্ছেন। ই কমার্স দেখেন আপনি, আমি একটা প্রতিষ্ঠানের নাম নাই বা বললাম, ওনারা 10 টাকার জিনিস 2 টাকা বিক্রি করছে আজকে থেকে 3 বছর যাবত এবং প্রচুর অ্যাড দিয়ে যাচ্ছে। এটা কি বোঝার কোনো বাকি ছিল যে এই ই কমার্সটা আসলে আলটিমেটলি থাকবে না, দেবে নেবে নেবে দেবে নেবে তো আর দেবে না। তো এটা ওনাদের এত সময় লাগলো বুঝতে, যখন তাদের লাইবিলিটিস দাঁড়িয়েছে প্রায় 500-600-1000 কোটি টাকা। এই যে বিষয়গুলো, বাংলাদেশ ব্যাংকের কথা বলেন, বাংলাদেশ ব্যাংক এখন কি বলছে, আমরা তদন্ত করে দেখবো যে কারা কারা 15 টাকা নিয়ে ফিক্সড ডিপোজিট করছে, অর্থাৎ 15 টাকা পাইছে 2000 কোটি টাকা, 1200 কোটি টাকা, 800 কোটি টাকা, 500 কোটি টাকা, 15 টাকা পাইছে। বাংলাদেশ ব্যাংক তখন কি করলেন, এখন বলছে যে আমরা তদন্ত করে দেখবো যে কারা এত টাকাগুলো নিয়ে ফিক্সড ডিপোজিট করলেন। আসলে এই জায়গাগুলো আমাদের জবাবদিহিতা খুবই বেশি প্রয়োজন। মানে এই জবাবদিহিতাগুলো যদি আমাদের নিশ্চিত করতে পারতাম তাহলে কিন্তু আমরা ব্যবসা বাণিজ্য আরও ভালো করতে পারতাম। আপনি দেখেন 190টি দেশের মধ্যে বাংলাদেশের মানে ব্যবসার করার রেটিংটা হচ্ছে 168তে, অর্থাৎ আমরা খুব ভালো অবস্থায় না। আমাদের ব্যবসা করা যে কি কঠিন এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের একটা ইজি অফ ডুইং বিজনেস বা কস্ট অফ ডুইং বিজনেস দুটোতেই নেই, এত হাই যে আমাদের বোঝাপড়া ছাড়া আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি না। যে কোনো জায়গায়, ইভেন আপনি যে জায়গায় যাবেন সেখানে এক ধরনের বোঝাপড়া আপনাকে করতে হচ্ছে। এখন এই জিনিসগুলোর ব্যাপারে আমরা কিন্তু বারবার বাংলাদেশ ব্যাংকে বলছিলাম যে এই কাজগুলো করেন। কত সুন্দর অজুহাত দেখেন, ডান হাত বাম হাত, একটা অতিরিক্ত হাত হচ্ছে অজুহাতটা কি, ছোট ব্যবসায়ীদের সঙ্গে তো ব্যাংকের কোনো যোগাযোগ নাই, ওরা না দিলে আমি কী করবো, ওদের কি বলে সিকিউরিটি কি দিবে। আচ্ছা বলেন, একটা লোককে আপনি এই বিপদের সময় আল্লাহর রাস্তে দেন অথবা ঋণ দেন, আপনি তাকে 20,000 টাকা বা 30,000 টাকা দেবেন অতি দরিদ্র ব্যবসায়ীদেরকে। এটার জন্য এমন কি কাগজ লাগে, আমরা এর জন্য যে জিনিসটা ডেভেলপ করছে আইএফআইসি ব্যাংকের সঙ্গে, সেটা হচ্ছে তার ন্যাশনাল আইডি কার্ড আছে প্রত্যেকটা নাগরিকের, এইটা সে জমা রাখুক। 1, 2 হচ্ছে তাকে 10 টাকা দিয়ে অথবা 100 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে দিলে সেটা চেক বই পাবে। সেই চেক বই সে 20,000 টাকা নিলে অগ্রিম 20,000 টাকা চেক ব্যাংকে দিয়ে রাখলো। যদি সে ডিফল্ট করে তাহলে ব্যাংক এই 20,000 টাকা দিয়ে সে কোর্টে মামলা করতে পারবে, পুলিশ তাকে ধরে নিয়ে জেল দিতে পারবে। একটা বাজারে যদি 2টা লোককে পুলিশ নিয়ে এই টাকার জন্য জেল দেয় বা জেলে নিয়ে যায়, তো বাকি সবাই তো টাকা দিয়ে দিবে। অর্থাৎ এইটার জন্য অজুহাতটা হচ্ছে বড় কথা, যে না কিভাবে দিবে। এটা খুব সহজ পদ্ধতি কিন্তু, যে একটা ক্ষুদ্র ব্যবসায়ীকে কিভাবে দেবেন। আর বাংলাদেশে এটা প্রমাণিত সত্য যে বাংলাদেশে ক্ষুদ্র ব্যবসায়ীরা টাকা মারে না, এবং 95% আমরা যে এই আইএফআইসি ব্যাংক থেকে ক্ষুদ্র ব্যবসায়ী বলেন না, মানে ক্ষুদ্র ঋণের সাকসেস রেট যা বাংলাদেশে অনেক ভালো। আমরা যে 5,000 লোককে 6,000 লোককে যে আইএফআইসি থেকে ব্যাংক ঋণ দিলাম, ওদের প্রায় 98% তারা টাকা দিয়ে যাচ্ছে এই করোনাকালীন সময়ও। তো সেই ক্ষেত্রে আমরা মনে করি আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে যদি প্যাট্রোনাইজ করা না হয়, যেটা মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন, কিন্তু সেটা ইমপ্লিমেশনটা খুবই কম এবং এর জন্য কোনো জবাবদিহিতা নাই। তো এই জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে পারলে এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের এই মুহূর্তে যদি ফিডব্যাকটা দেওয়া যায়, আমার ধারণা আমরা আগামী 5-7 মাসের মধ্যে আবার ঘুরে দাঁড়াতে পারবো। কিন্তু যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সত্যি এক ধরনের বিপদ ঘটবে, এবং বিপদটা আমি বারবার বলছি, কিন্তু এই বিপদটা ঘটলে পরে হয়তো বা সবার খেয়াল হবে যে না এটা এখন কেন হইলো, কি কারণে হইলো, একটু ওদেরকে দেওয়া দরকার। এটা কিন্তু আমরা প্রথম থেকে দিতে পারতাম। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে বাংলাদেশ ব্যাংকের যে গুরু দায়িত্ব, এই দায়িত্বটা আমরা সঠিকভাবে পালন করেন, এবং পালন না করার পিছনে কিছু কারণও আছে। কারণগুলো হচ্ছে যে ব্যাংকের সঙ্গে যোগাযোগটা কিন্তু বাংলাদেশ ব্যাংক, এবং বাংলাদেশ ব্যাংক তার নিয়ম অনুযায়ী শিডিউল ব্যাংকগুলো চলে। তো সেই ক্ষেত্রে ওনারা ওইভাবে হয়তো বা মানে শিডিউল ব্যাংকগুলোকে বলেন না, বাংলাদেশ ব্যাংক কী কারণে বলেন না জানি না। তো আমার মনে হয় এগুলো করা উচিত। আরেকটা বিষয় আমাদের যেটা এখন সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা হচ্ছে মানে এই যে কোভিডকালীন সময়ে আমরা কে কত পার্সেন্ট মানে ক্ষতিটা করলাম, এটা একটা নিরূপণ কিন্তু আমরা শুরু করছি অলরেডি, যে আসলে ক্ষুদ্র ব্যবসায়ীদের কার কি ক্ষতি হলো, হ্যাঁ, কি পরিমাণ পুঁজি থেকে চলে গেছে। এখান থেকে এটা যদি আমরা করতে পারি, আমরা চেষ্টা করবো যে সরকারকে বলবো যে আমাদের অন্তত কিছুটা হলেও যদি সরকার ওখান থেকে তো ঋণ প্রণোদনা যেটা বলছি, সেটা আপনাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি। আমরা শুধু এখন এই ডাটাগুলো নেওয়ার চেষ্টা করছি যে কার কী পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা জানার চেষ্টা করছি। এই হচ্ছে বর্তমানে পরিস্থিতি। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা
যে কথাটা বারবার বলা হচ্ছে যে আমরা আসলে বাংলাদেশের জন্য লকডাউনটা কতটুকু বিজ্ঞানসম্মত, এইটা আসলে আমি বলবো যে বিশেষজ্ঞদের ভেবে দেখা দরকার। সবাই বলছেন সারা পৃথিবীতেই আসলে দেখলাম, আপনি যদি ভেবে খেয়াল করেন যে ভারতের সঙ্গে বা চায়নার সঙ্গে, তারাও কিন্তু চায়না কিন্তু খুব বেশি লকডাউনে যায়ই নাই, এবং অন্য দেশ কিন্তু আপনি যদি আমরা আজকে ইয়ের কথা বলি, সুইজারল্যান্ডের কথা বলি, সুইডেনের কথা বলি, তারা লকডাউন করেই নাই, তারপর কিন্তু তাদের অর্থনীতি ভালো আছে এবং তাদের মৃত্যুর হারটা ওই রকম না। তো সেই ক্ষেত্রে আমি আমাদের যে বিশেষজ্ঞ আছে তাদেরকে অনুরোধ করব, বিশেষ করে ক্ষুদ্র ব্যবসায়ীরা কিন্তু এখন তাদের পিঠ দেওয়ালের সঙ্গে লেগে আছে। অতএব আবার যদি মানে কোনো কারণে লকডাউন এইভাবে অপরিকল্পিতভাবে দেওয়া হয় যে লকডাউনটা না দিলেও চলে, সেই ক্ষেত্রে ওনাদের ভেবে দেখা দরকার যে আসলে লকডাউনটা কতটুকু আমাদেরকে উপকার করছে। আমরা কিন্তু বারবার দেখছি যে আসলে যখনই আমরা সব কিছু খুলে দেওয়া হচ্ছে, আমরা যদি স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যদি মাস্কটা রেগুলার আমরা পরি, যেমন আমরা সবাই এখন মাস্ক নিয়ে, বিশেষ করে ঢাকা শহরে দেখবেন যে অলমোস্ট 90% মানুষের মুখে মাস্ক আছে, তাইলে আমার মনে হয় যে সংক্রমণটা আমরা আসলে যুদ্ধ করে, এই করোনার সঙ্গে আমরা যুদ্ধ করে ব্যবসা বাণিজ্য বলেন, জীবন বলেন, আমরা রক্ষা করতে পারবো। আদারওয়াইজ আমাদের পক্ষে আসলে খুবই কষ্ট হবে। আমাদের মতো একটা এই ধরনের ইকোনমিতে যদি এই ধাক্কাটা আবার বড় করে আসে, তাইলে কিন্তু আমরা আসলে সাস্টেন করতে পারবো না। আপনারা কি ধরনের বার্তা পাচ্ছেন, যেহেতু আন্তর্জাতিক ব্যবসা আপনাদের সারা পৃথিবীর সঙ্গেই যোগাযোগ, এবং বায়ারদের থেকে কি বার্তা পাচ্ছেন ওইসব দেশগুলোতে, বা এবং আপনারা যদি বাংলাদেশের পরিস্থিতি আবার খারাপের দিকে যায়, তার জন্য কি ধরনের প্রস্তুতি বাকি? আমরা আন্তর্জাতিকভাবে আমরা যেটা দেখছি যে ইন্টারন্যাশনাল মার্কেটগুলি কিন্তু এখন মোটামুটি ওপেন হয়ে গিয়েছে, এবং সেখানে বায়াররাও এখন আগের চেয়ে এখন অনেকটা অ্যাগ্রেসিভলি মার্কেটিংয়ে নামতেছে। সেই ক্ষেত্রে আমরা কতটুকু প্রস্তুত বা আমাদের সামনে কি পরিস্থিতি দাঁড়াবে, এইগুলি নিয়ে আমরা মাঝে মাঝে শঙ্কিত হই। যেটা হেলাল ভাই বললেন, যদি এখন যদি আবার থার্ড ওয়েভ বা এরপরে যদি আরও পরিস্থিতি খারাপের দিকে যায়, তাহলে হয়তো আমরা তখন বিপদে পড়ে যাবো। ইন্টারন্যাশনাল মার্কেট কিন্তু এখন ওপেন। তো এই ক্ষেত্রে আমাদের যেই জায়গাটা আমরা যেই জায়গাটা চাই, যেটা আমরা এর আগেও আমরা বলেছি যে আমরা অন্তত আমাদের না, এখন তো ধরেন পরিস্থিতি খারাপ হলে এখন একটা কিন্তু সময় আছে পরিকল্পনা করার, ব্যবস্থা নেওয়ার, যে সামনের দিনগুলো আমরা কিভাবে পার করব। এই ক্ষেত্রে আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছিলাম, এবং সরকারও এই ব্যাপারে উদ্যোগ নিয়েছেন। আমরা সেজন্য ধন্যবাদ জানাই যে আমাদের এই অর্থনীতির ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে আমরা আমাদের যে শ্রমিকরা, এই শ্রমিকদেরকে দ্রুত টিকার আওতায় নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করেছিলাম, এবং এই ব্যাপারে স্বাস্থ্য সচিব মহোদয় বা ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় বা সরকারের সর্বোচ্চ লেভেল থেকে মাননীয় প্রধানমন্ত্রী এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন যে অতি দ্রুত তাদেরকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসার জন্য। এবং আমরা আশা করি যদি আমরা ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারি, তাহলে অনেকটা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটে যেভাবে ভ্যাকসিন নিয়ে তারা কিন্তু ওপেন হয়েছে, আমরা হয়তো সেই ক্ষেত্রে কিছুটা অন্তত মুক্ত হওয়ার জন্য আমরা চেষ্টা করব তখন। আর এই ক্ষেত্রে আমাদের যেই জায়গাটা সবচেয়ে আমরা বেশি সমস্যা, আবারও একটু যদি বলি সুতার বাজারটা নিয়ে, সুতার বাজারে অস্বাভাবিক মূল্য বৃদ্ধিটা যখন আমরা বসে সিদ্ধান্ত নিই, কেন হলো মূল্য বৃদ্ধিটা? এটা ওনাদের বক্তব্য হচ্ছে যে ডিমান্ড বেড়ে গেছে। তো ডিমান্ড বেড়ে গেছে তো স্বাভাবিক, আমার যখন অর্ডার বেশি আসবে তখন ডিমান্ড তো বাড়বেই। তো ডিমান্ড বাড়লে আপনি বাড়াই দিবেন, ঠিক আছে, বাড়ানোর সুবিধা নাই। ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা তাহলে যাওয়ার আমাদের যে প্রতিবন্ধকতাগুলি তৈরি করে রেখেছেন, সেই প্রতিবন্ধকতাগুলি দূর করা হোক। যেমন আপনি বেনাপোল দিয়ে আপনি সুতা, যদি স্থলবন্দর দিয়ে আপনি সুতা আনলে একটা পার্ট শিপমেন্ট অ্যালাউড না, আবার সিপোর্টে আপনি আনেন পার্ট শিপমেন্ট অ্যালাউড। তো একটা দেশে দুইটা আইন বা নিয়ম কিভাবে, এটা নন টেরিফ ব্যারিয়ার কিভাবে হইতে পারে? এটা তো চলতে পারে না। তো ওনারা এটাকে তৈরি করে রেখেছেন। তাহলে মার্কেট ওপেন করে দেন, আমরা যদি ইন্ডিয়াতে কম দামে পাই আমরা ইন্ডিয়া থেকে আনবো, কিন্তু আমাকে হাত পা বেঁধে দিবেন, ওখান থেকে আনতে দিবেন না, আনতে বিভিন্ন বাধার সৃষ্টি করবেন, আবার এখানে আপনারা দাম বাড়াই দিবেন, এটা তো অন্যায়। তো এখন এই জায়গাগুলি আমরা অ্যাড্রেস করতে যখন বসলাম, তো ওনারা যা এগিয়ে আসছেন, ওনারা আমাদের যে বিটিএমের প্রেসিডেন্ট সহ ওনারা বসলেন, গত 21 তারিখে একটা নির্দেশনা দিলেন যে এর বেশি দাম সুতা কেউ নিতে পারবে না। এই যে এখন আমি আসার সময় আমাকে একজন একটা পিআই দিলেন, যে আজকে পিআই ইস্যু হয়েছে সেই দামের চেয়ে বেশি দিয়ে একটা মিল, সেখানে যেমন আপনার 26 সিঙ্গেল সুতা, যেটা আমরা 30 সিঙ্গেলকে বলেছি $4.20 বেশি কেউ নিতে পারবে না, সেখানে 26-এর একটা পিআই দেখছি আমার হাতে যে $4.25, অর্থাৎ সেই ক্ষেত্রে 30-এর দাম হবে, 30 সিঙ্গেলের দাম হবে $4.30, অর্থাৎ বিটিএমের প্রেসিডেন্টের বেঁধে দেওয়া যে নির্ধারিত মূল্য তার চেয়ে 10 সেন্ট বেশি, সেটাও তারা মানছে না। তাহলে এই যদি পরিস্থিতি হয়, তাহলে তো আলটিমেটলি আমরা মনে করব যে সরকার যে
বিভিন্ন জায়গায় যে প্রতিবন্ধকতাগুলি তৈরি করে রেখেছেন এগুলি ওপেন করে দেওয়া হোক, তাহলে ওনারা আবার বেশি দামে বেচুক, বিক্রি করুক, অসুবিধা নেই, আমরা যেখানে কম দামে পাবো সেখান থেকে আনবো। এখন সমস্যাটা কি দাঁড়ায়, এবার মনে করেন আমাদের যখন বেনাপোল দিয়ে আমরা আনতে পারছি না, সিতে আনতে হবে, সি দিয়ে আনলে পরে এখন যেমন জানেন যে জাহাজ সংকট আছে, কন্টেনারের সংকট আছে, কন্টেনারের দাম ভাড়া বেশি, এই সব কিছু মিলিয়ে দেখা যাবে যে আমরা যখন সিতে আনতে যাব লিড টাইমটা বেশি লাগবে। ফলে বর্তমানে বায়ারদের যে দ্রুত সময় মাল পাওয়ার জন্য যে আমাদের যে অর্ডার প্লেস করতেছে সেই অর্ডারগুলি আমরা তাহলে নিতে পারবো না। তো আলটিমেটলি ওই বেশি দাম দিয়ে ওনাদের কাছ থেকে আমাদেরকে বাধ্য করা হচ্ছে বেশি দাম দিয়ে আমরা যেন তাদের কাছ থেকে নিই, যেটা অন্যায়। যার কারণে ওনারা এটাকে করেছেন, কিন্তু তারপরে আমি দেখছি যে অনেকে এটা মানছেন না। আমি আমাদের বিটিএমের প্রেসিডেন্টকে আমি জানিয়েছি যে অনেকে আপনাদের এই নির্দেশনা কিন্তু মানছেন না। তো যদি এইগুলি চলতে থাকে তাহলে আমরা সরকারকে অনুরোধ করব এই যে নন টেরিফ ব্যারিয়ার যেগুলো আছে সেগুলিকে উঠিয়ে দেওয়া। তাহলে আমরা আশা করি যে ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা কম্পিটিশন করে যেখানে আমরা কম দামে পাবো, কারণ বায়াররা তো বসে থাকবে না, সে যেখানে কম পাবে সেখানেই যাবে। আমি যদি আমার এখানে সুতার দাম বেশি হয় স্বাভাবিকভাবে আমি তার প্রাইস কোটেশন একটু বেশি দিব, যেটা সে নিতে বাধ্য না। মিস্টার আলাউদ্দিন, আপনি বেশ করিতকর্ম এবং প্রভাবশালী ব্যবসায়ী নিয়ে আসছো। আমরা একটু জিজ্ঞাসা, ওনারা যেমন টিকার জন্য সরকারের সঙ্গে একটা নেগোশিয়েট করবার চেষ্টা করছেন, শ্রমিকদের টিকা, আপনারা এরকম কিছু করছেন কি না যে ক্ষুদ্র ব্যবসায়ীদেরও টিকাদানের জন্য অগ্রাধিকার দিতে হবে? টিকা নিয়ে তো আসলে আমরা প্রাথমিকভাবে যে অবস্থাটা দেখছিলাম যে আসলে টিকা নিয়ে একটা খুবই সুশৃঙ্খলভাবে টিকাটা দেওয়া হচ্ছিল। পরবর্তী পর্যায়ে আসলে সেটা থাকলো না, কিন্তু এগুলো কিছু কথা না বললে একেবারেই না। কিন্তু আমাদেরকে বলা হলো যে আমরা 11 তারিখ থেকে দোকানপাট খুলতে পারবো, বাট সব কর্মচারীদের মালিকদের টিকার আওতা আনতে হবে। এর পরবর্তী পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে চিঠি দিয়ে বললাম যে আমাদের সমস্ত মার্কেটের অফিসগুলো, আমাদের প্রত্যেক মার্কেটে ভালো ভালো অফিস আছে যেখানে একদম এয়ার কন্ডিশন থেকে শুরু করে সব কিছু আছে, ইনফ্রাস্ট্রাকচার। আমরা বললাম যে আমাদের সমস্ত মার্কেটের অফিসগুলো আমরা তৈরি রাখলাম, আপনারা যখন চাইবেন তখনই আমরা সেই অফিসগুলো দিয়ে দিব, আপনারা এসে আমাদের কর্মচারীদের টিকার ব্যবস্থা করে দেন। আমরা কিন্তু সেটা করতে পারি নাই। হ্যাঁ, এবং আসলে টিকা নিয়ে পরবর্তী পর্যায়ে যেটা হলো, এই যে মাঝে মধ্যে বলে না যে আসলে মানে সরকার সবই আমলাদের দিয়ে করছে, আর আমলাদের দিয়ে না করলে কি অবস্থা হয় এইবার তো আমরা দেখলাম ওই যে গ্রামে গঞ্জে গণটিকা দেওয়ার সময়, হ্যাঁ, মেম্বার সাহেবরা তাদের নিজস্ব আত্মীয় স্বজন এবং ঢাকা শহরেও যাদের দেখলাম বিভিন্ন ইয়েরা নিজস্ব আত্মীয় স্বজন ধরে দিয়ে আমাকে অসংখ্য টেলিফোন, ভাই ওনাকে এই কমিশনারকে বলে দেন, এই কাউন্সিলরকে বলে দিলে আমি টিকা দিতে পারবো, এই ধরনের অবস্থা কিন্তু হয়েছে। অতএব আমরা মনে করি যে আসলে যে কোনো জায়গাটা সুশৃঙ্খলতা যদি না থাকে, বিশেষ করে যখন প্যান্ডামিকের মতো একটা অবস্থা আমরা যখন মানে ফেস করি, তখন প্রত্যেকের মধ্যে একটা জিনিস থাকা দরকার যে আসলে যার যে জিনিসটা বেশি প্রয়োজন তাকে আগে সেটা দেওয়া। যেমন আমরা বারবার বলছিলাম, বিশেষজ্ঞরা বলছিলেন যাদের 50 ঊর্ধ্ব বয়স তাদেরকে আগে টিকার আওতায় আনা, আমরা সেটাও করতে পারলাম না। একবার বলা হলো 22 বছর, 25 বছর, 30 বছর, এইভাবে বারবার আমরা সিদ্ধান্ত পরিবর্তন তার দেখলাম। এখানেও আসলে যেভাবে করা উচিত ছিল সেভাবে হয়নি। এখন মূল যে বিষয়টা সেটা আসলে এই মুহূর্তে যেটা হাতেম ভাই বললেন, আমাদের হাতে দুইটা অপশন। একটা হচ্ছে টিকা মানে সবাইকে টিকার আওতায় আনা, যাতে করে মৃত্যুর হারটা কমানো যায়। কারণ বিশেষজ্ঞরা যেটা বলে যে এই অসুখ সবারই হবে, যারা হয় নাই তারও হবে, অথবা যার হয়েছে অনেকে জানেই না যে তার এটা করোনা হয়ে ভালো হয়ে গেছে। অতএব এইটা প্রত্যেকের হবে। আমরা মৃত্যুর হারটা কমাবার জন্য যদি সবাইকে টিকার আওতা আনা যায় তাহলে মৃত্যুর হারটা কমবে। অতএব টিকারটা খুব বেশি মানে কার্যক্রমটা জোরালো করা, সেই সাথে মাস্ক এবং স্বাস্থ্যবিধিটা মেনে চলা, এই দুটি কাজ হচ্ছে মূল কাজ বলে আমি এই মুহূর্তে মনে করছি। আরেকটি বিষয় হচ্ছে যে এই আপনি ভারতে দেখবেন, যেটা হাতেম ভাই বললেন, ভারতের যে এনবিআর, আমরা যে ভারতের যে রাজস্ব বোর্ড, যেটা ওরা এই প্যান্ডামিকের সময় ঘন্টায় ঘন্টায় প্রয়োজনে যে পণ্যের দাম কমানো দরকার সেখানে তারা ট্যারিফ কমিয়ে দিচ্ছে, তাদের শুল্ক কমিয়ে দিচ্ছে, যেখানে বাড়ানোর দরকার সেখানে বাড়াচ্ছে। আর আমাদের এনবিআর কি কয়, আপনার সেই জুন মাসের জন্য বসে থাকতে হবে, সেই 1 বছর পরে গিয়ে ওনারা সিদ্ধান্ত আবার নেবেন, এর মাঝখানে কিন্তু আর কোনো সিদ্ধান্ত নেবেন। মানে এটা এমন একটা অবস্থা দাঁড়ায় যে উনি যত চেষ্টাই করুক ওনার এই মানে সি দিয়া উনি আনতেই হবে, উনি কিন্তু বেনাপোল দিয়ে আনতে পারবেন না, মানে সুতা আনতে পারবেন না। আর এটা কিন্তু 10 মিনিটের বিষয়। প্রয়োজন অনুযায়ী তাদেরকে যে পদক্ষেপটা নেওয়া দরকার, এই পদক্ষেপগুলো যদি আপনি নিতে না পারি, আমরা প্রত্যেকে কিন্তু কষ্ট পাই। শুধু কষ্ট পাই না, রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়, ভোক্তা ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ওনারা এমন একটা যে এটা একটা বাইবেল, এটা একটা এখানে আগামী জুন মাস ছাড়া এটা পরিবর্তন করা যাবে না। অতএব আমার মনে হয় যে এই জিনিসগুলো আজকে ভেবে দেখার দরকার যে আসলে এনবিআর আরো গতিশীল করা দরকার। হ্যাঁ, আমাকে যেখানে সময় উপযোগী হওয়া দরকার, যে আপনি কখন কোন জায়গাতে কমাবেন, কোন জায়গায়। আপনি দেখেন এই যে তেল এবং চিনির দামটা বাড়লো,
তেলে দেখা গেল যে 3 পর্যায়ে ভ্যাট নিচ্ছে। আমরা কিন্তু আমি যখন বিসিসিআই এর দায়িত্বে ছিলাম আমরা তখন বললাম যে না, তেলের দামটা ভোজ্য তেল সবারই লাগে, অতএব এটা এক পর্যায়ে আপনি একটা ভ্যাট নেন, যে ভ্যাটটা এক জায়গায় নেওয়া হবে, 3 জায়গায় নেওয়া হবে না। তখন কিন্তু অর্থমন্ত্রীকে দিয়ে, বাণিজ্য মন্ত্রীকে দিয়ে আমরা সেই কাজটা করাতে পারলাম। এখন কিন্তু সেটা নাই, এখন 3 পর্যায়ে আপনাকে ভ্যাট দিতে হবে। তেলের দাম বাড়ছে, বাড়তে এখন মানুষের কিন্তু না বিশ্বাস, কিন্তু সেই ভ্যাট কমানো যাবে না। আবার দেখেন চিনির দাম বাড়তে এখন প্রায় 80 টাকাতে চলে গেছে, চিনিতে প্রায় 30 টাকা মানুষের ভ্যাট ট্যাক্স দিতে হচ্ছে, সেটাও কমানো যাচ্ছে না। আমার কথা হচ্ছে চিনিতে আপনি এবার আলুতে ধরে দেন, আলু বিক্রি করতে পারছে না, আলু এখন 10 টাকা কেজি, এবং আমি নিশ্চিত যে কয়েক লক্ষ টন আলু আবার ফেলে দিতে হবে, কারণ আলু নতুন মৌসুম যখন আলু উঠে তখন আলুগুলো কিন্তু নতুন আলু ওনারা আবার গোদামজাত করেন বা কোল্ড স্টোরেজে নিয়ে আসেন, তো এই আলুগুলো ফেলে দিতে হয় অথবা বিনা কারণেই মানে বিনা অল্প দামে বিক্রি করতে হয়। এই জিনিসগুলো কিন্তু সবাই আমরা দেখছি, এই জিনিসগুলো কিন্তু আমি ইচ্ছা করলে করতে পারবো না, সরকার কিন্তু করতে পারে। আপনি সে মনে করেন টিসিপির মাধ্যমে, টিসিপি যেই মালগুলো এখন দরিদ্র মানুষকে দিচ্ছে, আপনি টিসিপির কাজটা আমি খুব ভালো কাজ এই মুহূর্তে মনে করছি, কিন্তু কি হচ্ছে 1 কেজি তেলে এখন 50 টাকা লাভ হয়, 1 কেজি চিনিতে ডিফারেন্সটা হচ্ছে এরকম। টিসিবি করে 100 টাকা 1 লিটার তেল, আর ইয়েতে বিক্রি বাইরে বিক্রি হচ্ছে 150 টাকা, চিনি বিক্রি হচ্ছে 50 টাকা, বাইরে হচ্ছে 80 টাকা। এখন এক ধরনের ফরিয়া তৈরি হয়েছে, ওরা এখান থেকে কিনে নিয়ে এখানে বিক্রি করে, এখান থেকে কিনে এখানে বিক্রি করে, ওরাই লাইনের মধ্যে থাকে। এখানে তো আসলে মানে আমাদের মতো লোক যাচ্ছে না সেখানে, এটি তো বাস্তবতা। যাদের জন্য এই কাজটা করা হচ্ছে, যে কারণে সরকার ভর্তুকি দিচ্ছে, আমার রাষ্ট্রের টাকা ক্ষতি হচ্ছে, মানে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে ভর্তুকি দেওয়া হচ্ছে, যদি প্রপার লোকগুলো না পায় তাইলে আমরা এটা কেন দিচ্ছি? তো সেই জায়গায় আমরা কিন্তু বারবার বলছিলাম যে আপনি কাজ করে, ধরেন ঢাকায় 100টি ওয়ার্ড আছে, 100টি ওয়ার্ডে 100টি দোকান করে দেন, 100টি দোকান করে দিয়ে দরিদ্র মানুষকে কার্ড করে দেয় টিসিবি, যে তারা সপ্তাহে একবার এসে সে চিনি নিয়ে যাবে, তেল নিয়ে যাবে, তাহলে কিন্তু মানুষ উপকৃত হয়। এই সিদ্ধান্তটা অনেকে কিন্তু বলবেন যে না এটা ভালো সিদ্ধান্ত, হেলাল ভাই বলছেন ঠিক আছে এটা করা উচিত, কিন্তু করা উচিত করতে করতে দেখা গেলো যে আবার চিনির দামও কমে আসবে, তেলের দামও কমে আসবে, তখন আবার এই সিদ্ধান্ত নেবে, তখন আর কিন্তু মানুষের লাভটা হইল না। এখন যে দরিদ্র মানুষগুলো কষ্ট পাচ্ছে, যারা মানে নিম্ন আয়ের মানুষ, এটা কিন্তু তারা ওই সুফলটা পাবে না। আমার কথা হচ্ছে রাষ্ট্র যে সুফলটা মানুষকে দেওয়ার চেষ্টা করছে, সেই সুফলটা যদি সিদ্ধান্তহীনতার কারণে যদি মানে ভোক্তা না পান, সাধারণ মানুষ না পান, এটা খুব দুঃখজনক। ওনারা কিন্তু স্বীকার করবেন কিন্তু কাজটা করবেন না। অতএব আমার মনে হয় মানে প্রত্যেকটা অর্গানাইজেশনে, প্রত্যেকটা আমাদের যে রেগুলেটরি বডি আছে তাদের প্রত্যেকের একটা ইয়ে থাকা দরকার, একটা এক ধরনের পাওয়ার থাকা দরকার তাদের, যে তারা ইচ্ছা করলে দাম কমানো, বাড়ানো অথবা যে কোনো সিদ্ধান্ত ভোক্তার পক্ষে নিতে পারেন, কিন্তু এইগুলো আমাদের একেবারেই অনুপস্থিত, যে কারণে আসলে আমরা সবাই কষ্ট পাচ্ছি। আজকে একজন বলতেছিল কালিজিরা আনছে সে, কালিজিরা তো শুধু ভর্তা টর্তা খাওয়ার জন্য আনে, হ্যাঁ, মৌলভীবাজারের ব্যবসায়ী বলতেছিলেন, বললেন ভাই আমি কালিজিরা আনছি, গত 10 বছর কালিজিরা বিক্রি করতেছি। এখন নতুন এক কমিশনার এসেছেন, উনি এসে সেই 10 বছর যে কালিজিরা যিনি ইম্পোর্ট করছে ওদেরকে ডিমান্ড নোট করতেছে লক্ষ কোটি কোটি টাকা, বলে হেল্প ভাই আমরা তো এই নিয়ে ওই সময় বিক্রি করে দিচ্ছি, আমার তো কালিজিরা আমি আর রাখি নাই, আমি বিক্রি, এখন আমাকে যদি ডিমান্ড নোট ইস্যু করা হয় সেই 10 বছর আগের ডিমান্ড নোট, আমি এটা কীভাবে পরিশোধ করবো? আর এই জিনিসগুলো কিন্তু মানুষকে আসলে কষ্ট দেয়, ব্যবসায়ীদেরকে। আমি যে কথা বললাম না যে আমাদের ব্যবসা করার জায়গাটা কিন্তু খুব মসৃণ না, আমাদের ব্যবসা এখানে মানে সূচকে আমরা অনেক পিছনে, যে আসলে এই দেশে আমরা ব্যবসা করা খুব কঠিন একটি কাজ। তারপরে যদি আমাদেরকে সবাই একটু সহযোগিতা, হ্যাঁ আমি বলছি না যে যিনি চুরি করবেন, যিনি অন্যায় করবেন তাকে আপনি ছেড়ে দেন, যিনি অন্যায় করবেন, যিনি চুরি করবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, রাষ্ট্রীয় আইন আছে সেটা করবে, কিন্তু একজন ভালো ব্যবসায়ীকে আপনি যদি ওইভাবে মানে ফিডব্যাকটা না দেন তাহলে কিন্তু সে একটা জায়গায় আটকে যায়, এবং আটকে গিয়ে কী হয়, তার পুঁজি, তার সর্বস্ব নষ্ট হয়। যেমন বলা হচ্ছে যে খুচরা পর্যায়ে এসে পাইকারি পর্যায় থেকে খুচরা পর্যায়ে এসে দামটা কেন বেড়ে যায়? আচ্ছা এখন বলেন, পাইকারি পর্যায়ে একটা লোক সারাদিনে বিক্রি করে 100 টন, আর খুচরা পর্যায়ে সারাদিন একটা লোক বিক্রি করে 10 কেজি, 15 কেজি, 20 কেজি, 30 কেজি, তো এখানে তো একটু পার্থক্য থাকবেই। আর তার মধ্যে আবার তার দেখেন তার দোকান ভাড়া দিতে হচ্ছে, তার ইলেকট্রিক বিল দিতে হচ্ছে, তার কর্মচারী খরচ দিতে হচ্ছে, তার একটা পুঁজি আছে, তো সব মিলে তারপর আমরা বলছি যে একটা কাজ করা যায় কিনা। আমরা কিন্তু কথাগুলো আগেও বলছিলাম যে যারা মানে মিল মালিক যিনি বিক্রি করবেন উনি পাকা রসিদ দেবেন ইয়েকে, পাইকারি ব্যবসায়ীকে, পাইকারি ব্যবসায়ী থেকে যারা খুচরা ব্যবসায়ী কিনে নিয়ে আসবেন তারা পাকা রসিদ দেবেন, এবং খুচরা ব্যবসায়ীরা একটা চার্ট ঝুলিয়ে রাখবেন যে কোনটা কেনা কত, তার সে বিক্রি করবে কত। 15% প্রফিট করতেই পারে একটা ব্যবসায়ী, না সে কিন্তু খুচরা পর্যায়ে চলবে না। আর যদি পাইকারি পর্যায়ে সে যদি 0.5%, 10% ব্যবসা করে অনেক টাকা, কিন্তু একজন খুচরা ব্যবসায়ী যদি 15% ব্যবসা না করে তাহলে সে সাস্টেন করতে পারে না। আমরা কিন্তু এটা বারবার বলছি, কিন্তু দেখেন কি করে আমাদের ভোক্তা অধিদপ্তর গিয়ে কী করে, গিয়ে মূল্য কেন বাড়লো তার জন্য সে মামলা করে দিচ্ছে, যার 50 টাকা পুঁজি
তারে মামলা করে দিল, তার 40,000 টাকা জরিমানা। এখন সেই টাকাটা কোত্থেকে দিবে, তার অবস্থাটা কোথায়? সেই কারণে আমরা বলছিলাম যে আপনি মূল্য বাড়ার জন্য মামলা না করে মূল্য তালিকা যদি তার না থাকে তাহলে তার বিরুদ্ধে মামলা করেন, তাকে শাস্তির আওতায় আনেন। আসলে এই জিনিসগুলো আমরা বলি, কিন্তু কোথায় জানি একটা সুতার টান আছে যে আসলে আমরা শেষ পর্যন্ত করতে পারি না। ভোক্তা অধিদপ্তরের কাজটা কি? ভোক্তা অধিদপ্তরের কাজ হচ্ছে একজন সংক্ষুব্ধ ব্যক্তি, উনি গিয়ে নালিশ করবেন, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ দাখিল করবেন, তারা এটাকে মানে যাচাই বাছাই করে যদি সত্যতা প্রমাণ পান তাহলে তার বিরুদ্ধে অভিযোগটা মানে অ্যাকশন নেবে এবং তার 25% টাকা যিনি অভিযোগকারী তাকে দেবে। কিন্তু তা না করে আমরা বারবার বললাম যে প্রত্যেকটি বাজারে বাজারে আপনারা অভিযোগ বাক্স লাগান। হ্যাঁ, কারণ আমি সেই যাত্রাবাড়িতে আমি কিনবো, সেখানে ক্ষতিগ্রস্ত আমি আসবো ইয়েতে কারণ বাজারে, অথবা দিনাজপুরে থেকে আমি আসবো কারণ বাজারে এসে আমি এখানে ইয়ে করব, অভিযোগ দাখিল করব, এটা তো হয় না। আমরা বারবার বললাম যে একটা বাজারে আপনার বাক্স রাখেন। আগে যেমন পোস্ট অফিসের বাক্স দেখতেন না বিভিন্ন রাস্তা, ওরকম অভিযোগ বাক্স রাখলে কিন্তু মানুষ ওখানেই অভিযোগপত্র দিয়ে আসতে পারে, ওনারা সেখান থেকে অভিযোগপত্রগুলো নিয়ে এসে যাচাই বাছাই করে কোনটা তদন্ত করবে কোনটা করবে না তারা সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই কাজগুলো কিন্তু হচ্ছে না। সরকার অনেকগুলো পদক্ষেপে ভালো নেন, কিন্তু দিন শেষে কোথায় জানি ওই জায়গাটা গিয়ে আর ব্যবসায়ীরা সাধারণ মানুষরা সেই উপকারটা। আর কি ধরনের প্রতিবন্ধকতা বাংলাদেশে ব্যবসা বাণিজ্য করবার ক্ষেত্রে? কারণ আমরা জানি যে আন্তর্জাতিকভাবে যত রেটিং হয় সব কিছু বাংলাদেশ অত্যন্ত নিম্নগামী, মানে নিচের দিকে অবস্থান। আপনারা যখন এই ইজ অফ ডুইং বিজনেস সহজীকরণের কথা আপনারা শুনেছেন, তো আমি এই কথাটা এর আগেও বলেছি, প্রায় বলি যে যদিও এখন বলা হচ্ছে, এর আগে আমরা 176তম স্থানে ছিলাম, এখন নাকি এটা 168তম স্থানে আসছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা 176 থেকে 68তে আসেনি, এটা 200-র কাছাকাছি চলে গেছে। কারণ হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যালি আমরা এগুলো অনেক সময় এখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, অনেক সময় নতুন নতুন দেশ যুক্ত হয় তালিকায়, তাতে করে মনে হয় যে দুর্নীতির ইন্ডেক্সের মতো। যখন আমরা প্রথম হয়েছিলাম তখনকার অবস্থায় এখন আমরা 13 নম্বরে, এর মধ্যে কিন্তু এই তালিকায় যারা মানে এই ইন্ডেক্সিং এ আরো নতুন দেশ যুক্ত হয়েছে, সেই বিবেচনাটা পিছনে গেলে আমাদের এটা একটু আগে আসে। তো এখন আমরা যেটা মনে করছি যে আমাদের প্র্যাকটিক্যাল সিনারিও হচ্ছে আগের চেয়ে ইজ অফ ডুইং বিজনেস আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে, এবং হয়রানির মাত্রা এমনভাবে, বিশেষ করে ব্যবসায়ী, আমরা যেটা দেখি যে প্রকৃত ব্যবসায়ী যারা, তারা হয়রানির শিকার হচ্ছে, কিন্তু তারা বেশি হচ্ছে। কিন্তু দুর্বৃত্ত, যারা দুর্নীতি পরায়ণ, যারা রাষ্ট্রের ক্ষতি করছে, তারা কিন্তু বহাল তবিয়তে যথাস্থানে আছে তারা। কারণ তারা এই দুর্বৃত্তায়ন যেটা করছে বা অন্যায় যে কাজগুলি করছে, তারা কিন্তু যেখানে যেখানে ম্যানেজ করা দরকার সব জায়গাগুলি ম্যানেজ করে তারা কাজগুলি করছে, ফলে তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। সমস্যা হয় যারা প্রকৃত ব্যবসায়ী, যারা কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হয় না, কোথাও হয়তো তাদের কোনো ভুলের কারণে সামান্য কিছু ভুল ত্রুটি হয়েছে, সেখানে তারা কিন্তু হচ্ছে। যে কথাটা আমরা প্রায় বলি, যেমন আমরা আমাদের দিক থেকে যদি আমরা বলি যে আমরা যে মালামাল ইম্পোর্ট করি বা এক্সপোর্ট করি, সেখানে একটা আপনার কি বলে কোড, এইচএস কোড, এই এইচএস কোডের জটিলতা, এটা যেমন এমন এক পর্যায়ে গিয়ে পড়ছে এখন, মানে এটা নিয়ে আর কথা বলতে ইচ্ছা করছে না, বলতে বলতে আমরা একেবারে হয়রান হয়ে গেলাম। এটা অনেক বলেছি, তার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। এইচএস কোড যেমন আমরা যদি বলি যে মনে করেন আমার একটা মাল আসছে, আমরা তো বন্ডের আওতায় মালগুলি ইম্পোর্ট করি গার্মেন্টসে, তো বন্ডের আওতায় আমি যেই এইচএস কোডই আনি না কেন, আমার তো এটা ডিউটি ফ্রি। আমি এরকম যদি হতো যে আমি এই এইচএস কোডে এনে ডিক্লারেশন দিয়ে আমি ওই ডিউটি ফাঁকি দিয়েছি, বিষয়টা তা না, আমার এখানে ডিউটি জিরো, ওইটা তো ডিউটি জিরো, তো ফলে আমি তো এখানে ফাঁকি দেওয়ার কোনো বিষয় নাই। তো আমার ভুলের কারণে বা যে পাঠিয়েছে তার ভুলের কারণে যদি এইচএস কোডের সামান্য কিছু ভুল ত্রুটি হয়েও থাকে, সেটা সংশোধন করে দ্রুত আমার মালটা ছেড়ে দিলেই হয়। এই মাল দেখা যায় যে এটা সংশোধন করে আমাদের আনতে গিয়ে দেরি হয়, বা বিভিন্ন কোনো মালের ক্ষেত্রে যেগুলো আমরা বিভিন্ন ধরনের ডাইস কেমিক্যাল আনি বা কোনো নতুন কোনো ফ্যাব্রিক্স আনলে, এটা কি ধরনের ফ্যাব্রিক্স এটা টেস্ট করতে পাঠাবে, ততক্ষণ এটা চিটাং পোর্টে মাল পরে থাকবে, এইদিকে পোর্ট ড্যামারেজ চলতে থাকবে, আমার শিপমেন্ট ডিলে হচ্ছে, আলটিমেটলি এই শিপমেন্ট হয় ক্যান্সেল হবে, নাহলে আমার এয়ার শিপমেন্ট দিতে হবে অথবা ডিসকাউন্ট খেতে হবে। তার মানে হচ্ছে আমার এই ক্ষেত্রে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমার ব্যাংক ক্ষতিগ্রস্ত হচ্ছে, দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বোপরি। এই জায়গাগুলি আসলে আমরা যতই বলি কিন্তু সংশোধন হচ্ছে না। যেমন আমাকে ওই দিন আমাদের একটা আপনারা জানেন যে মাঝে মাঝে আমাদের শর্ট শিপমেন্ট হয়, আমরা যেটা ইএক্সপিতে যেটা ডিক্লেয়ার করি যে আমার এই মাল যাবে,
আমরা হয়তো আজকে বিকালে বা ব্যাংকিং আওয়ারে আমরা একটা ইএক্সপি ডিক্লেয়ার করে দিলাম, আমার এই মাল যাবে, কিন্তু ফাইনালি রাত্রে বায়ারের প্রতিনিধি বা আপনার এসজিএস বা বড়ুবাড়িটা যখন মাল ইন্সপেকশন করে ছাড়তে গেলাম, ততক্ষণে দেখা গেলো কিছু মাল বাতিল করলো তারা ইন্সপেকশন করে, তাহলে এই মালটা আর যাবে না। তাইলে আমি তো ডকুমেন্টস পাস করে ফেলেছি, সে মনে করেন $1,00,000, ফাইনালি দেখা গেল যে $2,000 বা $1,000 মাল কম গেল, তাহলে এই শর্ট শিপমেন্ট একটা সার্টিফিকেট কিন্তু দিয়ে দিচ্ছে। এখন বাংলাদেশ ব্যাংকের ডেস্কবোর্ডে এইটা আমার জন্য একটা রেডমার্ক হয়ে যায় যে আমি ওই ইএক্সপি সার্টিফাই করছি $1,00,000, কিন্তু ফাইনালি আমার পেমেন্ট আসছে $99,000 বা $98,000, এই যে $2,000 কম আসলো এইটা ওখানে রেডমার্ক হয়ে গেল। এখন এইটা নিয়মটা হলো যে কাস্টমস আমার যে শর্ট সার্টিফিকেট দিল এটা দিয়ে তারা ওখানে এটাকে সংশোধন করে দিবে, কিন্তু এটা সংশোধন হচ্ছে না। এইটা নিয়ে দেন দরবার কয়দিন আগে আমাকে আমার এক মালিক গত প্রায় 1-1.5 বছর যাবত তার সমস্ত কিছু আটকে আছে, ইনসেন্টিভের টাকা থেকে শুরু করে সব কিছু আটকে, সে পাচ্ছে না টাকা। ওই 9টা তার ইএক্সপি শর্ট শিপমেন্ট গত প্রায় 6 মাস যাবত সে চিটাং কাস্টম হাউসে গিয়ে দৌড়াদৌড়ি করে হচ্ছে না। ফাইনালি আমি মাননীয় কমিশনার মহোদয় ওখানে ফখরুল ভাই আছেন, ফখরুল ভাইকে ফোন করে আমি ওই মালিককে পাঠানোর পরে উনি তড়িৎ ব্যবস্থা নিয়ে ফাইনালি তারটা করে দিয়েছেন। ধন্যবাদ ওনাকে যে অবশেষে ওনার হস্তক্ষেপে এটা হয়েছে। ওনাকে কেন হস্তক্ষেপ করতে হবে? এটা সিস্টেম অনুযায়ী ওনার নিচের লেভেলে যাদের করার কথা তারাই এটা করে দিবে, কিন্তু তারা করছে না। এই হলো অবস্থা সেখানে। আপনার কোনো অবজারভেশন আছে আর কি এই যে আর কি ধরনের প্রতিবন্ধক? একটা সময় তো আমরা আলোচনায় শুনতাম যে করাপশন একটা সমস্যা, অবকাঠামো একটা সমস্যা, সেই সব জায়গাতে বিশেষ অবকাঠামো সমস্যা থেকে তো অনেকখানি বেরিয়ে আসা হয়েছে নাকি? অনেকটা বেরিয়ে এসছি, কিন্তু করাপশনের জায়গাটা কিন্তু আসলে বেরোতে পারে। আপনি দেখেন, আমি যখন ইনভেস্টমেন্ট করব তখনই আমার কিছু না কিছু রেজিস্ট্রেশনে যাইতে হবে। আমি যদি ফ্ল্যাট কিনি বা ফ্ল্যাট তৈরি করি অথবা কারখানা করি অথবা যাই কিছু করি, আমাকে কিন্তু এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হয়। আপনি যখন রেজিস্ট্রি অফিসে যাবেন, সেখানে কত টাকার রেজিস্ট্রি এটা আপনি নিজেও জানেন না, ওনারা যেভাবে বলবে সেভাবে প্রথম ধাক্কা হচ্ছে সেখানে রেজিস্ট্রি অফিসে, ওখানে এক ধরনের তাণ্ডব চলে। হ্যাঁ, ওটা শেষ করে আসার পরে এবার যেতে হবে ভূমি অফিসে, তারপরে যেতে হবে আরেক জায়গায়, এগুলোর নাম জারি করতে হবে, তারপরে খাজনা দিতে হবে। প্রত্যেকটি জায়গায় আপনার চরমভাবে আপনি হয়রানি হবেন। এবং গেলে পরে এখন তো আর একটা ওই যে বললাম না, একটা অজুহাত যেটা তৈরি হয়েছে, এখন বলবো যে ভাই অনেকদিন লকডাউন ছিল, অফিস আদালত বন্ধ ছিল, পুরোনো কাজ সব জমে আছে, এখন করা যাবে না, 2 মাস পরে আসেন। তো ওই লোকটা কি 2 মাস পরে ইনভেস্টমেন্ট করবে? সে কিন্তু সব রেডি করে বসে আছে, সে কিন্তু একটা কারখানা করবে, একটা জায়গা কিনছে, জায়গা কেনার পরে সে কাজ শুরু করবে, সে কিন্তু করতে পারছে না। তখন তার সঙ্গে একজনের বোঝাপড়া করতে হয়। বিষয়গুলো সিম্পলিফাই করার জন্য আমরা বারবার বলছি যে আমি একটা জমি কিনবো, আপনি একটা ফ্ল্যাট কিনবেন, আপনি রেজিস্ট্রি করছেন, তো অনেক টাকা দিয়ে রেজিস্ট্রি করছেন, কিন্তু প্রায় 25% টাকা চলে যায় শুধু রেজিস্ট্রেশনে। সেখানে যদি বলা হতো যে না, রেজিস্ট্রেশনের পরে নামজারি থেকে শুরু করে খাজনা থেকে শুরু করে সব ওরাই করে দিবে, মানে ওয়ান স্টপ সার্ভিস যদি করা হতো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো হতো না। আপনি দেখবেন ভূমি অফিসে যেতে হবে একবার এই যে ভূমি কমিশনার অফিসে যাইতে হবে একবার ওই যে কি 7 রাস্তার মোড়ে আপনার আছে অ্যাসেসমেন্ট, ওখানে যেতে হবে। মানে আপনার একটা ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি নিজের টাকা ইনভেস্টমেন্ট করে কর্মসংস্থান করবেন। এখন কিন্তু এটা কিছু মনে রাখতে হবে, আমরা যদি কর্মসংস্থান বাড়াতে না পারি, আমি কিন্তু যত চেষ্টাই করি, আমি কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারবো না, আমার পণ্য কেউ কিনবে না। মানুষের গত এই 17-18 মাসে যে পরিমাণ পুঁজি হারাইছে, যে পরিমাণ ব্যবসা হারাইছে, যে পরিমাণ চাকরি হারাইছে, তাতে কিন্তু মানুষের এখন আয় রোজগার সেরকম নাই। তো তাকে আয় রোজগার বাড়াবার জন্য আমাকে কিন্তু টাকার সাপ্লাইটা বাড়াইতে হবে। সাপ্লাই বাড়বে কীভাবে? আমি যখন ইনভেস্টমেন্টে যাব, আমি যখন নতুন করে শিল্প করব, নতুন ব্যবসা খুলে বসবো, আমরা সেটা করতে পারছি না। এবং এই না করার পিছনে এই ঝামেলাগুলো কিন্তু আছে। এখন হাতেম ভাই যেটা বললেন, ওনার এইচএস কোড, ওনার মানে শিপমেন্ট, এইগুলো সাধারণ মানে ব্যবসায়ীরা কিন্তু বুঝবে না, যেহেতু ওনারা দেশের বাইরে এক্সপোর্টের ব্যবসা করেন, রপ্তানি ব্যবসা করেন। কিন্তু আমাদের যে ব্যবসাগুলো বা বাংলাদেশের দেশীয় যে ব্যবসাগুলো করে, তাদের যে কষ্ট, মানে ওনারা কিন্তু অনেক কিছু করে ধাক্কা টাক্কা দিয়ে এটা মোটামুটি একটা রাস্তা তৈরি করছে যেখান দিয়ে হাঁটা যায়। আমাদের সেই জায়গাটুকু নাই। আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে, যেখানে যাচ্ছি সেখানেই প্রতিবন্ধকতার সৃষ্টি। ওনারা যে কথাটা বললেন যে ওনারা এইচএস কোড দিয়ে মাল আনেন যেখানে ট্যাক্স 0, ট্যারিফ হচ্ছে 0, আর আমার তো কিছু কিছু মাল আছে যেগুলো 100% ট্যাক্স। তো সেই মালের মধ্যে যদি আপনার একটু এদিক সেদিক হয়, এবং ওনারা যে কাজগুলো করেন মাঝখানে, তো এই যে প্যান্ডামিক, এখন তো আমদানিভাবে শুরু হয় না, আমদানি শুরু হলে আবার দেখবেন মানে
এনবিআর যদি মনে করে তার কাজই হচ্ছে শুধু অর্থ উপার্জন করা, তাহলে তো হবে না। এনবিআর এর কাজ হচ্ছে ব্যবসাকে সহজীকরণ করা, ফ্যাসিলিটেট করতে হবে। ফ্যাসিলিটেট করতে হবে। আমি যত বেশি ব্যবসা করতে পারবো এনবিআর তত বেশি লাভবান হবে। এনবিআর যদি মনে করে যে না আমি এখান থেকে সমস্ত টাকাটা নিয়ে নিব, পরে কি হলো আমার আর জানার দরকার নাই, তখন নাকি এই ব্যবসাটা মরে যায়, এই ব্যবসা পরিচালনা করতে পারে না। ব্যবসা শুধু লাভ, ব্যবসা তো লস হয়। আদা, এই গতকালকে একজন টেলিফোন করলো আমাকে খাতুনগঞ্জ থেকে, বলে ভাই আদা কিনছিলাম, আমার কস্টিং প্রাইস হচ্ছে 150 টাকা, এখন বিক্রি হচ্ছে 50 টাকা খাতুনগঞ্জে, তো টাকা দিবে কে? আর আদা তো অনেকদিন ধরে রাখা যায় না, পচে যায়, কাস্টমার নাই, ক্রেতা নাই, হ্যাঁ, পারছে না সে বিক্রি করতে। অর্থাৎ ব্যবসায় তো লস তো ম্যাক্সিমাম সময় লস করা হয়। আমরা যদি একজন উদ্যোক্তাকে বলি যে ভাই তুমি 10 লক্ষ টাকা নাও, 10 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করবা, না তুমি এই সৌদি আরব যাবো চাকরি করতে, ও বলবে আমি সৌদি আরব চাকরি করতে যাবো, ব্যবসা করবো না। এই যে একটা অবস্থা আমরা তৈরি করে ফেলছি, এইটা কিন্তু আমাদের বোঝা দরকার যে আসলে মানুষ দেশের বাইরে চাকরি করতে যেতে চায়, সেখানে গিয়ে যে সে অনেক পয়সা রোজগার করে তা না, কিন্তু দেশে সে ব্যবসা করতে চায় না। দেশে এখন অনেক ব্যবসার কিন্তু তৈরি হয়েছে। সরকার বিভিন্নভাবে চেষ্টা করছে যাতে ক্ষুদ্র ক্ষুদ্র ইন্ডাস্ট্রিগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র কারখানাগুলো, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তাদের যাতে ফিডব্যাক দেওয়া যায়, তারা যাতে ভালো করে। আপনি যদি 1000 মুরগিও পালেন, তবু কিন্তু বছরে দেখা গেলো যে 10 থেকে 12 লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারেন। আমরা সেটা করছি না কিন্তু, মুরগি পালার চাইতে আমি সৌদি আরব চাকরি করতে চলে যাচ্ছি। এই জিনিসগুলো কিন্তু আসলে বুঝতে হবে যে আসলে এখনও আমাদের দেশে ব্যবসা বাণিজ্য করার যে ক্ষেত্রটা, সেটা সহজীকরণ হয় না। একটা ছোট্ট উদাহরণ দিই আপনাকে, ছোট্ট উদাহরণ দিই। শেষের দিকে প্রায় 2 বছর হয়েছে আমার নতুন একটা বিল্ডিংয়ে, ওখানে 30-40টা আয়রন চলে। এই 30-40টা আয়রন চলার জন্য এখানে 500 কেজির একটা বয়লার আছে আমার। এই বয়লারটার জন্য একটা গ্যাস কানেকশনের জন্য 2 বছর হয়েছে আবেদন করা হয়েছে তিতাস গ্যাসে। তো লাইনটা পাচ্ছি না। তো ফাইনালি আমি এর আগে এমডি তিতাসের এমডির সাথে আমি নিজে দেখা করে বলছি, বিভিন্ন দিক থেকে বলিয়েছি। মোহাম্মদ হোসেন ভাই যিনি ওই কমিটির মেম্বার, ওনাকে বলার পর উনিও ফোন করে বলেছেন, তারপরও হয়নি। লাস্ট গত 5-6 মাস আগে আমি পেট্রোবাংলার চেয়ারম্যান মহোদয় ওনার কাছে গেলাম। যাওয়ার পর উনি সরাসরি ফোন করে এমডি সাহেবকে বললেন। তো এমডি সাহেব ফাইলটা অনুমোদন দিয়ে পরে আমাকে জানিয়েছেন যে আপনার ফাইলটা অনুমোদন করা হয়েছে। এইটাও প্রায় 4 মাসের উপরে হয়েছে। হাতেম ভাইয়ের এই অবস্থা, এটা অনুমোদন করেছেন 4 মাসের উপর হয়েছে। আমি যতই আমার নারায়ণগঞ্জের ডিজিএমকে বলি যে ভাই ফাইলটা আইনে আমাকে লাইনটা তাড়াতাড়ি করে দেন, উনি বলে ফাইলই ওনার কাছে যায় নাই। গতকাল জানাইলেন যে আপনি আমাকে তো হেড অফিস থেকে ফাইল দেয় না, কোন বোর্ড মিটিংয়ে পাস করেছেন, কবে দিয়েছেন, এটা একটু ওখান থেকে আমাকে ওইটার ইয়েটা আইনা দেন। তো এই যদি পরিস্থিতি আমার বেলায় হয়, তো বাকিদের অবস্থা কি হবে বলেন? দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রার সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টো, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30টায় দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন। ফেসবুকে এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, টুইটারেও আপনি তৃতীয় মাত্রা দেখতে পারেন। আর iOS ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার মোহাম্মদ হাতেম এবং মিস্টার মোহাম্মদ হেলালুদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাদের এই আলোচনা অংশ নেওয়ার জন্য। দর্শক, বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে, কিন্তু অনেক রকমের শঙ্কা আছে। মূল কথা, টেবিলের দুপ্রান্ত থেকে 2 ব্যবসায়ী নেতাই বলেছেন টাকার দরকার, তরল অর্থ দরকার। সেটি ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য দরকার, বড় ব্যবসায়ীদের জন্য দরকার, পোশাক খাতের জন্যও দরকার। দুদিক থেকেই বলা হয়েছে। ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করবার কথা বলেছেন, কিন্তু আছে ব্যবস্থা, কিন্তু সেটি সহজ নয়। বাংলাদেশে 2 ধরনের ব্যবসায়ী, এক ধরনের প্রকৃত ব্যবসায়ী এবং তাদের সাফারিংসটা কী ধরনের আমরা টেবিলের দুপ্রান্ত থেকেই শুনলাম। আরেক ধরনের ব্যবসায়ী আছেন, তাদের তেমন কিছু করতে হয় না, কিন্তু তারা প্রচুর অর্থ তাদের হাতে, এবং অর্থ তারা দেশের বাইরেও পাচারও করে দিচ্ছেন। তাদের কোনো ঝক্কি ঝামেলা তেমন পোহাতে হয় না, অর্থাৎ দুর্নীতি, চৌর্যবৃত্তি এর সঙ্গেই তাদের সম্পর্কটা বেশি। কিন্তু যারা প্রকৃত ব্যবসায়ী, তাদের কষ্ট, সাফারিংস অনেকে বেশি, এবং সেজন্যই স্বচ্ছতা, জবাবদিহিতার উপরে ওনারা জোর দিয়েছেন। দুর্নীতির এই যে প্রতি ধাপে ধাপে যে ধরনের অনিয়ম, দুর্নীতি, সেটি নিরাময় করবার জন্য বলেছেন। এবং একথাও বলেছেন যে সরকারের বা সরকার প্রধানের, নীতি নির্ধারকদের অনেক নীতি, ভালো নীতি, অনেক সদিচ্ছা আসলে শেষ পর্যন্ত বাস্তবায়ন পর্যায়ে গিয়ে সেটি হয় না। কারণ বাস্তবায়ন প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত, তারা নানা কারণে সেখানে সংকট তৈরি করেন। যেমন কথা প্রসঙ্গে এনবিআরের কথা এসেছে, এনবিআর ট্যারিফ নির্ধারণ করবার কথা বলেছেন, কিন্তু প্রয়োজন অনুযায়ী এই যে ওঠানামানো করার দরকার, কখনো ট্যারিফ বাড়বে, কখনো কমবে, পরিস্থিতি, আবহাওয়া
দেশের পরিস্থিতি, অন্যান্য দুর্যোগ, সেগুলো মাথায় রেখে সেই সব বিষয়ে ওনারা বিবেচনা করতে চান না। শুধুমাত্র অর্থ সংগ্রহের বিষয়টাই মাথার মধ্যে থাকে, কিন্তু ব্যবসা গতিশীল হলে, ব্যবসা বাড়লে, অর্থনীতির পরিধি বিস্তৃত হলে যে তাদের অর্থের আহরণটাও বাড়বে, সেটি ওনারা অনেক সময় মাথায় নিতে চায় না। কাজে হয়রানি কমাতে হবে, পলিসি সাপোর্ট থাকলে ভালো পলিসি সাপোর্ট দিতে হবে, কিন্তু সেটি ইমপ্লিমেন্টেশন ঠিকমতো হচ্ছে কিনা নীতি নির্ধারকদের সেই জায়গায় মনোযোগ দিতে হবে। সামনে কোভিড পরিস্থিতি খারাপ হলে কি করতে হবে সেটিও বলছেন। একদিক থেকে বলা হচ্ছে যে লকডাউন এটি আসলে বাংলাদেশের জন্য কোনো সমাধান নেই, কিন্তু মূল কথা হচ্ছে যে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য অর্থনীতি সচল থাকে, তার জন্য প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করাটা, সেটি প্রণোদনা হিসেবে হোক, ঋণ হিসেবে হোক, যেভাবেই হোক না কেন, সেটি নিশ্চিত করতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।